রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, যে এটা বন্ধ করে বিপ্লবের যারা আছে সবাইকে সংযত হয়ে কিভাবে আমরা বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে সবাই একাট্টা হয়েছে বিএনপিকে আর ঠেকাও, এটা তো আসলে ঠিক না। বিএনপি ঠেকাও কেন, আমরা আমাদের রাজনীতি করব। বৈঠক করলে যুক্তরাষ্ট্র বিষয়টা কিভাবে নেয় সেটাও কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। কারণ হ্যাঁ, ঠিক আছে, তুলসী গাবার্ড অনেক কথাবার্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী যে ডক্ট্রিন দক্ষিণ এশিয়াকে নিয়ে, সেখানে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই যে 626 জনকে যে সেনাবাহিনী ছেড়ে দিল বা ছাড়িয়ে দিল, এইটার জন্য আমি মনে করি না যে সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীকে দোষারোপ করার খুব একটা সুযোগ আছে। কারণ ওই মুহূর্তে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। সেনাবাহিনীকে যদি আপনি আপনার পক্ষে আনতে না পারতেন, আমি আবারও বলছি, 5ই আগস্ট সফল হওয়া কঠিন ছিল। অসম্ভব ছিল বলবো না, কঠিন ছিল। তো সেই জায়গায় সেনাবাহিনীকে আপনি যখন আপনার পক্ষে এনেছেন, সেই জায়গায় কিছু তো ট্রেড অফ বা কিছু তো শর্ত মানতে হবে। এইরকম একটা শর্ত থাকতে পারে হয়তো বা সেনাবাহিনীর পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে ঠিক আছে, যে আমাদেরকে সেফ এক্সিট দিতে হবে, তাহলে আমরা চলে যাব। এবং আমি মনে করি এটা খুবই একটা ভালো জিনিস হয়েছে, কারণ এই ধরনের বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে যে পরিমাণ সহিংসতা এবং রক্তারক্তি হয়, সেটা হয় নাই। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, আমাদের বিপ্লবের সপক্ষে শক্তির জন্য ভালো হয়েছে। কারণ আজকে যদি 5ই আগস্টের পরে ওবায়দুল কাদের যেটা বলতো যে লাখ লাখ আওয়ামী লীগ মারা যাবে, আসলেই যদি ওরকম আওয়ামী লীগের মারা যেত বা মারা হতো, তাহলে কিন্তু বিপ্লবের একটা নেতিবাচক ভাবমূর্তি সারা বিশ্বে তৈরি হতো। এই বিপ্লবীরা যে সারা বিশ্বে যে সমর্থন পাচ্ছে, যে সহায়তা পাচ্ছে, আপনি দেখেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে ঘুরে গেলেন, 4 দিন থাকলেন, উনি যেই ভাষায় কথা বললেন বা সমর্থন দিলেন সরকারকে, আপনি যদি 5ই আগস্টের পরে এরকম রক্তারক্তি হতো, তাহলে কি আপনি কি সেই সুবিধাটা পেতেন? পেতেন না। আরেকটা বিষয় হচ্ছে, 5ই আগস্টের পরে যদি রক্তারক্তি হতো, এই আওয়ামী লীগের যে প্রপাগান্ডা মেশিন এবং টুল আছে, তারা তাদের এই যে প্রিভিয়াস যে গুম খুন মানবাধিকার ফেসিবাদের বিপরীতে তাদের উপর অত্যাচার নির্যাতনকে তারা বেশি করে ফলাও করে প্রচার করতো, তারাই দাবি করতো এখন তারা মজলুম। এবং ভারতের এই 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 আওয়ামী লীগের সিম্পেথি ব্যবহার করে রাজনীতিতে ফিরে আসার তো চর্চা আমরা জানি। শেখ হাসিনা তো 96 সালে কান্নাকাটি করে মাফ টাফ চায় ক্ষমতায় এসে, তারপর সে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে। তো সবকিছু মিলে আমি মনে করি যে খালি দোষারোপের বিষয় না, আমাদের 5ই আগস্টের পরে সব পক্ষকে এখন সংযত হতে হবে। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, যে এটা বন্ধ করে বিপ্লবের যারা আছে সবাইকে সংযত হয়ে কিভাবে আমরা বিপ্লবকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে সবাই একাট্টা হয়েছে বিএনপিকে আর ঠেকাও, এটা তো আসলে ঠিক না। বিএনপি ঠেকাও কেন, আমরা আমাদের রাজনীতি করব। ভাই আপনি আপনি রাজনীতি করেন, সেনাবাহিনীকে সেনাবাহিনীর মতো কাজ করতে দেন। নতুন যারা দল করেছেন তারা ভালোভাবে দল পরিচালনা করেন, জটিলতার মধ্যে না গিয়ে। তো এই জায়গায় আমি বলবো যে সবার আসলে সংযত হওয়া উচিত এবং একটা সমঝোতার পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়া উচিত। মানে বিপ্লবে আপনার অবশ্যই স্টেক আছে, আমারও আছে, সবার আছে, কিন্তু তার মানে এই না যে আমি সব করেছি, আমাকেই সব শুনতে হবে, আমার কথাই শুনতে হবে। এইরকম মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে। জি, আর ছোট করে যেটা শুনতে চাই যে যে বিমস্টেক সম্মেলনে যে মোদির সাথে বৈঠক আহ, করার জন্য যে আলোচনা চলছে। এইটা আমার কাছে মনে হচ্ছে আমরা মনে হয় একটু আলাপ করছিলাম যে এর আগেও বাংলাদেশ সরকার একবার চেষ্টা করেছিল মোদির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমি একই কথা, আমি ছাত্রদের দল নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলি, যে আমরা আলাপ করতেছিলাম না যে ছাত্ররা এক একজন এক এক রকম হুম, হুম। কথাবার্তা বলতেছে। সার্জিস বা হাসনাত দলের সঙ্গে আলাপ করে সেনানিবাসে গিয়েছিলেন কিনা যতটুকু জানলাম যান নাই। এই জায়গায় তাদের একটা থিঙ্ক ট্যাঙ্কের গ্যাপ আছে। তাদের এই ছাত্রদের হচ্ছে একটা আপনার পরামর্শক কাউন্সিল করা উচিত, যারা আসলেই রাজনীতিটা বুঝেন, মাঠের রাজনীতি করেছেন। এখানে রাজনীতিবিদ হতে পারে, সামরিক কর্মকর্তা হতে পারে, বিজনেসম্যান হতে পারে, লয়ার হতে পারে, মানে আমি বলছি অন্তত 5টা 6টা প্রফেশনের লোক নিয়ে তাদের একটা কাউন্সিল করা উচিত, যারা হচ্ছে বিভিন্ন সময় এই পার্টিকে বুদ্ধি পরামর্শ দিবে। শুনবে কি শুনবে না সেটা পরের বিষয়। একই সমস্যা এই সরকারের আছে, এই সরকারের অনেক বিজ্ঞ প্রাজ্ঞ লোক আছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই সরকারকে একটু পরামর্শ দেওয়ার জন্য, পরিস্থিতি পর্যবেক্ষণ করে, যারা উপদেষ্টা না, আমি বলছি না যারা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন না, যারা কোনো দায়িত্বে থাকবেন না, এদের কাজ হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, মানে এবং মানে ওই কৌটিল্যের মতো আর কি অনেকটা, যে বুদ্ধি পরামর্শ দিবে। এই জায়গায় আমি মনে করি সরকারের বুদ্ধি পরামর্শের একটু ঘাটতি আছে। কারণ সরকার কেন বারবার মোদির সঙ্গে দেখা করতে চাইছেন, আমাদের চিফ অ্যাডভাইজার, এবং হুম। উনি দেখা করলে, বৈঠক করলে যুক্তরাষ্ট্র বিষয়টা কিভাবে নেয়, সেটাও কিন্তু আমাদের বিবেচনা করতে হবে।
কারণ হ্যাঁ, ঠিক আছে, তুলসী গাবার্ড অনেক কথাবার্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী যে ডক্ট্রিন দক্ষিণ এশিয়াকে নিয়ে, সেখানে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেই গুরুত্বের জায়গা থেকেই 5ই আগস্ট হয়েছে। মানে 5ই আগস্ট যে খালি আমরা একা করেছি তা না, আমাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক বন্ধুদের পরামর্শ সহায়তাও ছিল, এটা একটা কালেকটিভ এফোর্ট। আমরা ছিলাম হুম। মাঠে, বাইরে থেকে অনেক শক্তি সহায়তা করেছে। তো সেই বিষয়গুলি বিবেচনা করে আমি মনে করি যে সরকারের আরেকটু টেকটিক্যাল হওয়া উচিত। এর আগে একবার দেখা করতে চেয়েছে, মোদি সময় দেয় নাই, আবার তার সঙ্গে দেখা করতে চাওয়ার সময় নেওয়া। ভারতের সঙ্গে এত উতলা হওয়ার তো কিছু আছে বলে আমি মনে করি না। এটা এটা কেন বা কি জন্য? এবং প্রতিদিনই দেখবেন যে এটা নিয়ে নিউজ হচ্ছে, মানে গত 2 দিন থেকে আমি দেখছি যে পত্রিকায় দেখা করতে চেয়েছে, দেখা করার কোনো না, এইটার রেসপন্স কারণটা হয়নি, হচ্ছে, আবার এইটা আমি বিভিন্ন জায়গায় বলেছি যে 5ই আগস্টের পরে আমাদের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, গণমাধ্যমের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই। হুম। গণমাধ্যমে আমি খুব পরিষ্কার ভাবে বলবো যে কিছু কিছু জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোকজন পালিয়ে গিয়েছেন, গণমাধ্যম কর্মী, বা আড়ালে চলে গিয়েছেন, পদত্যাগ করেছেন, ছাঁটাই করা হয়েছে, মালিক পক্ষের পরিবর্তন হয় নাই। এবং গণমাধ্যমগুলোতে যে গেটকিপার থাকে সেই সব জায়গায় কিন্তু একটা বিশেষ, বা ধরেন যে আমি বলবো আওয়ামী পন্থীদের একটা আধিপত্য বা একটা অবস্থান আছে। তো সেই জায়গায় থেকে তারা যখন এই যে মোদির যে মিটিং এর জন্য সরকার বারবার চেষ্টা করছে, পারছে না, এটা তো সরকারের জন্য এক ধরনের আমি বলবো যে তাদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে, এটা তাদের এক ধরনের ফেইলিওর, কূটনীতিতে যে হুম, বড় হুম। ধরনের ফেইলিওর, যে আপনি চিঠি দিয়ে মিটিং এর আশা করছেন, পাচ্ছেন না। ডিপ্লোমেসিতে এইভাবেই তো বিবেচনা করা হয়। তো তাদের যে এজেন্সি আছে বা এজেন্ট আছে, তারা তো এটা নিউজ করার চেষ্টা করবে, স্বাভাবিক। এবং তাই জি। হচ্ছে যে প্রত্যেক দিনই আপনি যেটা বললেন যে প্রতিদিনে মানে মোদির এখনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক যাচ্ছে না, দেরি। পাওয়া যাচ্ছে না। এর আগে তো ওনার চীনের ভিজিট আছে, তারপরে বিমস্টেক, মানে চীন তবে থেকে আমি আসার মনে পর। করি আমাদের সেগুন বাগিচার যারা দায়িত্বে আছেন এই বিষয়ে, তাদের সতর্ক হওয়া উচিত, এবং বারবার মোদির অ্যাপয়েন্টমেন্ট চেয়ে না পেয়ে বিব্রত হওয়ার চাইতে চাইতে তাদের একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা উচিত যে মোদির সঙ্গে বৈঠক করলে আমাদের কি লাভ এবং কি লস।